চট্টগ্রাম তথা এই অঞ্চলের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন সহ যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের দেখানো মতো তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 2টি এলজি সহ অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই সংক্রান্তে আমাদের আজকে প্রেস ব্রিফিং এ আমরা উপস্থিত হয়েছি। চট্টগ্রামের পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের যানমাল এর নিরাপত্তা বিধান অপরাধী এবং যত সন্ত্রাসী আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে বাংলাদেশ পুলিশের সম্মানিত অভিভাবক ইন্সপেক্টর বাংলাদেশ পুলিশ জনাব আলী হোসেন ফকির স্যার, চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী স্যারের নির্দেশনা এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই অঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়মিতভাবে আমরা কাজ করে যাচ্ছি এবং তারই ধারাবাহিকতায় এই এলাকায় যে সন্ত্রাসীদের তৎপরতা এবং এর ফলশ্রুতিতে গত 13 জুন 2026 সালে এই পাহাড়তলী এলাকায় আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরীকে পাহাড়তলী এলাকায় প্রকাশ্যে যে গুলি করে হত্যা করা হয়, এই ঘটনার সূত্র ধরেই আমরা কিন্তু কাজ শুরু করি তখন থেকেই। এবং এই ঘটনার সাথে যারা যারা জড়িত ছিল প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে সবাইকে আমরা শনাক্ত করতে সক্ষম হই এবং তখন থেকে তাদের পিছনে আমরা লেগে থাকি। এটার পিছনে কাজ করতে গিয়ে আমরা তাদের সম্পর্কে এই যে আমাদের যে গোয়েন্দা তথ্য, স্থানীয় তথ্য এবং আমাদের যে তথ্য প্রযুক্তির চুলচেরা বিশ্লেষণ, এটা করে আমরা গুরুত্বপূর্ণ অনেক তথ্য পাই এবং এই ধারাবাহিকভাবে আমরা কিন্তু লেগে থাকার একটা পর্যায়ে গত 22 তারিখে, এই মাসেরই গত কয়েকদিন আগে 22 তারিখে আমরা ওই মামলার যেটা মাসুদ হত্যা মামলার অন্যতম আসামি এবং এজাহার আসামি ইলিয়াস ওরফে ধামা ইলিয়াস, তাকে কিন্তু আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এটা ঢাকা থেকে, ডিএমপি এলাকা থেকে। এরপরে ধামা ইলিয়াসকে গ্রেপ্তার করার পরে আমরা অনেক তথ্য আমরা তার কাছ থেকে তাদের যে সন্ত্রাসী নেটওয়ার্ক, চাঁদাবাজদের যে নেটওয়ার্ক, এটা সম্পর্কে জানতে পারি। এর মধ্যে আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে সিএমপি এলাকায় যে ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান বিডিএন, এইখানে যে মালিকরা স্বত্বাধিকারী তাকে ফোন করে যে 2 কোটি টাকা চাঁদা দাবি করা এবং সেই সাথে 2-1 দিনের মধ্যেই সেখানে আবার ওই যে গ্যাং, কিশোর গ্যাং যারা আছে এদেরকে দিয়ে হামলা ভাঙচুর করা, এইসব ঘটনার প্রেক্ষিতে আমরা কিন্তু তার কাছ থেকে লিড পাই। এই লিড পাওয়ার পরপরই আমরা কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের এই জেলা পুলিশ চট্টগ্রামের কয়েকটা টিমকে আমরা ভাগ করে দিই, ভাগ করে এক একটা টিম এক এক দিকে আমরা পাঠাই। এবং গতকাল এটা কিন্তু একদিনের কাজ না, এটা কিন্তু হুট করে হয় নাই, এটার পিছনে অনেক শ্রম আছে, অনেক পরিশ্রম আছে, অনেক তথ্য প্রযুক্তির বিশ্লেষণ আছে। এটা করতে গিয়ে আমরা তখন যে বিষয়গুলো আমরা পাই, যেটা হয়তো আপনারা একটু জানতে চাচ্ছেন, যে এই যে ডেভিড ইমন বা সন্ত্রাসী ইমন, এই যে তাকে যে ধরা হলো, তো এই ধরার পিছনে আসলে অনেক কাহিনী আছে। জাস্ট ছোট করে এক মিনিট একটু বলি যে তারা কিন্তু অত্যন্ত ধুরন্ধর এবং খুবই চালাক এবং তারা কিন্তু কোনো নেটওয়ার্কের বাইরে থাকে, বলা যায় যে তারা ওইরকম সিম ইউজ করে না, সব বিদেশি নাম্বার গুলো ব্যবহার করে, অ্যাপস এর মাধ্যমে তারা কথা বলে। এইটার ভিতরে ঢুকে কাজ করা এত সহজ সাধ্য বা একদিনের বিষয় বা 2 দিনের বিষয়, এটা অনেক দীর্ঘদিনের বিষয়। তো সর্বশেষ আমরা যখন এই চক্র, বিশেষ করে ডেভিড ইমনের, ও যখন দেশে যখন দেখতেছে যে তার ধরা পড়ার সম্ভাবনা আছে বা এটা বেশি আলোচিত হয়ে গেছে, তখন যে বিদেশে একজন আছে যে আলোচিত যে সাজ্জাদ ওরফে বড় সাজ্জাদ, তার পরামর্শক্রমে তারা কিন্তু সে কিন্তু ইন্ডিয়াতে বা ভারতে পালিয়ে যাওয়ার একটা চেষ্টা, তার পরিকল্পনা ছিল। এই পরিকল্পনা সম্পর্কে আমরা সম্যকভাবে অবগত হই এবং এখান থেকেই সে এই যে যাওয়ার চেষ্টা করে চট্টগ্রাম থেকে ঢাকা,
এই যে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথেও কিন্তু আমরা ওই দাউদকান্দি যে এলাকাটা, ওইখানে আমাদের কুমিল্লা জেলার যে পুলিশ আছে, এসপি স্যারের সহযোগিতা আমরা ওখানেও আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু পরবর্তীতে আমরা ওখানে আমরা সফল হতে পারি নাই। এরপরে ঢাকাতে ঢুকে যাই, তারা ওখানে গিয়ে কিন্তু গাড়ি বদল করে, তা ইভেন তাদের যে ড্রাইভার পর্যন্ত চেঞ্জ করে ফেলে। চেঞ্জ করে এটা একটা পর্যায়ে তারা, আমাদের কাছে খবর আসে বা আমরা ওইভাবে এটা নিয়ে খবর পেয়ে পাই যে খুলনার দিকে যাবে। তা আমরা কিন্তু সেইভাবে এই যে পদ্মা সেতুতে যে টোল প্লাজা আছে ওইখানে কিন্তু আমরা একটা চেকপোস্ট স্থাপন করি। বিশেষ করে ওইখানকার মুন্সিগঞ্জের পুলিশ সুপার স্যারের তাৎক্ষণিক রেসপন্সে ওইখানে ভালো একটা আমরা চেকপোস্ট করি, কিন্তু আমাদের ওইখানে আমাদের ব্যাড লাক যে আমরা ওই সময় আসলে ওইখানে ধরতে পারি নাই। এরপরে আমরা পাস করে চলে যাই। আমরা জানি যে সে যাবে খুলনাতে, ওইভাবে আমরা রূপসার দিকেও আমাদের এটা ওই খুলনা জেলা পুলিশের সহায়তায় আমরা একটা চেকপোস্টের ব্যবস্থা রেখেছিলাম। কিন্তু ইতিমধ্যে তারা তো বারবার আসলে অনেক ডিসিশন চেঞ্জ করে। তারা হঠাৎ করে দেখলো যে ওই গোপালগঞ্জ থেকে নড়ালের দিকে ঢুকে যায়, তখন রাত্রে আসলে প্রায় 3:30টার মতো বাজে। তো এই সময় আসলে আমরা তখন কুল পাই না। পরে নড়ালের এসপি স্যারকে আমি ফোন দিয়েছিলাম, পরে আমি ওইখান থেকে বের হয়ে গেছে। এরপরে যশোরের এসপি স্যারের সাথে যোগাযোগ করে ওইখানে লাকিলি স্যারকে আমি পেয়ে গেছি, এবং স্যার একেবারে প্রথম কলেই ধরেছেন এবং সাথে সাথে আমাকে একটা টিম অ্যাসাইন করে দিয়েছেন বা আমার সাথে ট্যাগ করে দিয়েছেন। আমি ওই টিমকে সার্বক্ষণিকভাবে সহায়তা করে এবং কোথায় কি যাচ্ছে আমরা সব আপডেট দিয়ে, আপনারা জানেন যে যশোরের যে জমজমপুর এলাকা, ওইখানে মোটামুটি ভোরের দিকে 5টা বা এরকম 5:15টার দিকে আমরা কিন্তু এই যে ডেভিড ইমন সহ আরো 3জন, মানে সব মিলে 4জনকে ওখানে গ্রেপ্তার করতে সক্ষম হই। এবং আমাদের টিমটা পিছনে ছিল। তো পিছনে ওখানে গিয়ে আমরা পরবর্তীতে শনাক্ত করতে পারি যে ডেভিড ইমন সহ আরো যে 3জন আছে, সবাই আসলে তারা ক্লোজ অ্যাসোসিয়েটস, এবং এরা কিন্তু একেবারে ওই যে শুটার বলা যায়, বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম থেকে শুরু করে চাঁদাবাজি সকল কার্যক্রমে তারা ওস্তাদ। তো এই ওখান থেকে ধরার পরে আমরা কিন্তু না চেনা, এটা শেষে আমি বলতেছি। এরপরে আমরা ধরার পরে ওখান থেকে আমরা নিয়ে আসি, যদিও একটু আমাদেরও হয়তো ব্যাড লাগে বলা যায় যে ওখান থেকে যখন ধরার পরে এই বিষয়গুলো হয়তো বা যে কোনো কারণে হোক এটা বাইরে একটু প্রচার হয়ে যায়। যেহেতু অনেকগুলো সংস্থা অনেকগুলো বিষয় জড়িত ছিল, সাংবাদিকেরাও তৎপর আছে, তো এই বিষয়গুলো প্রচার হওয়ার পরে আমাদের যে এই যে অপারেশনের পরবর্তী যে কার্যক্রমগুলো আমাদের জন্য একটু কঠিন হয়ে গিয়েছিল। এবং আমরা কিন্তু তারপরে আমাদের আরেকটা টিম যেটা নোয়াখালীতে অবস্থান করতেছিল, এই টিমটা যখন চারিদিকে ওই যে আপনার টিভির স্ক্রিনে আসতেছিল যে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, তখনই কিন্তু আমরা ফুল ধাপে দ্রুত কিন্তু ওই যে নোয়াখালীতে কোম্পানিগঞ্জ এলাকায় একটা অভিযান, আমরা আরেকটা অভিযান পরিচালনা করি। তো সেখানে আপনারা জানেন যে এই যে রাউজান বা ফরিদপুর ওই এলাকার যে আরেকজন শীর্ষ সন্ত্রাসী এবং কুখ্যাত, যার নেতৃত্বে মূলত ওই এলাকায় প্রচুর হত্যাকাণ্ড থেকে শুরু করে চাঁদাবাজি বিভিন্ন ঘটনা ঘটেছে। তো তাকে আমরা ওইখানে ধরার জন্য চেষ্টা করি। একটা বাড়িতে সে ছিল, কিন্তু বাড়ির ছাদ থেকে সে কোনোভাবে, মানে এটা সে অলৌকিক ভাবে সে বেঁচে গেছে বা সে ওখান থেকে পার পেয়ে গেছে। তো আমার কাছে মনে হয়েছে যে ওইখানে সে ওই যে জাহান্নাম দেখেনি, কিন্তু দোজক দেখে ফেলছে। তো দোজক দেখে ফেলছে এই সন্ত্রাসী যারা আছে। আমার যে মেসেজটা, যে এই চট্টগ্রাম অঞ্চলে এইখানে এই অপরাধ করে, সন্ত্রাসী করে, হত্যা করে, চাঁদাবাজি করে পার পেয়ে যাবে, এরকম